দেখো, এই ক্লাসে আমরা ডব্লিউপির জন্য যে ফার্স্ট মক টেস্টটা নিয়েছিলাম তার ম্যাথের কোশ্চেনগুলো সলভ করব। তো যাদের যে জায়গায় প্রবলেম আছে, যে অঙ্কে প্রবলেম হয়েছিল, তারা অবশ্যই দেখে নিও। চলো দেখি ফার্স্ট কোশ্চেন কি বলা আছে। বলা আছে একটি ট্রেনের ঘন্টায় গতিবেগ 40 কিলোমিটার। ট্রেনটি ল্যাম্প পোস্টকে মাত্র 18 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে যাই হোক, আমাকে এখানে গতিবেগ মানে স্পিড দেওয়া আছে 40 কিলোমিটার/আওয়ার, যেহেতু ঘন্টায় বলা আছে। আর একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করে, তাহলে এটা তোমাদের জানা আছে যে একটা ট্রেন যখন একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করে। ডিস্টেন্স কতটা হবে না, ট্রেনের যেটা দৈর্ঘ্য সেটাই হয়ে যাবে ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্সটাই হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য। এটা নিশ্চয়ই জানা আছে, যেহেতু এখানে একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করছে। ঠিক আছে, টাইম কত বলে দিচ্ছে? 18 সেকেন্ড। টাইম বলে দিচ্ছে 18 সেকেন্ড। এবার এটা বোঝার জিনিস যে এখানে ইউনিটটা দেখো, আওয়ারে আছে, এখানে সেকেন্ডে আছে। তাহলে এটা কিলোমিটার/আওয়ার থেকে আমরা এটাকে মিটার/সেকেন্ডে করে নেবো। কি করতে হবে? 5/18 দিয়ে গুণ। তাহলে এত মিটার/সেকেন্ড হয়ে গেল। এবার এটাও সেকেন্ডে আছে, এটাও সেকেন্ডে আছে, কোনো অসুবিধা নেই। জাস্ট এবার এই যে একটাই ফর্মুলা আমরা জানি, ডিএসটি, তাই তো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। সেখানে আমরা এটাকে ভ্যালুগুলোকে পুট করে দেবো। তো ডিস্টেন্স তো আমাকে বের করতে হবে, মানে ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে। স্পিড হচ্ছে 40 ইন্টু 5/18, আর টাইম হচ্ছে কত? 18। বাস কাটাকাটি হয়ে গেল। 5×4 = 20, মানে 200। 200 হয়ে যাবে ট্রেনটার দৈর্ঘ্য। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো আছে কিছু পরিমাণ টাকা সুজয়, সৌরভ, শ্যামলী, সুরভি এদের মধ্যে এই অনুপাতে ভাগ করে দেওয়া হচ্ছে। যদি শ্যামলী সুরভির থেকে 100 টাকা বেশি পায়, দেখো এটা হচ্ছে শ্যামলী, এটা হচ্ছে সুরভি। সুরভি অনুপাতে বেশি কত দেখতে পাচ্ছি? 1 অনুপাত বেশি, তাই না? তাহলে 1 অনুপাত বেশি, কিন্তু কোশ্চেনে বলে দিচ্ছে কত? 100 টাকা। তাহলে 1 অনুপাতে ভ্যালু হচ্ছে 100 টাকা। তাহলে কোশ্চেন হচ্ছে সৌরভ কত টাকা পাবে? সৌরভ মানে 2 নম্বরটা সৌরভ ছিল, মানে কত? সৌরভের অনুপাতটা কত দেখছি? 2। তাহলে 1 অনুপাতের ভ্যালু 100 টাকা, 2 অনুপাতের ভ্যালু কত হবে? 200 টাকা। অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। নেক্সট আছে কোনো একটা ক্রিকেট টুর্নামেন্টে প্রথম 10 ওভারে গড় হচ্ছে 3.2। 282 রানে টার্গেটে পৌঁছাতে হলে পরবর্তী 40 ওভারে গড় কত রান করতে হবে? তাহলে 10 ওভারে গড় ছিল 3.2। গড় যদি 3.2 হয় তাহলে মোট রান কত হবে? 10 ওভারে মোট রান কত হয়েছে? গড় থেকে মোট বার করতে গেলে আমরা জানি গুণ করে দিতে হয়, তাই না? তাহলে 32 হয়েছে মোট রান 10 ওভারে। আমাকে পৌঁছাতে হবে কত রানে? 282 রানের টার্গেট ছিল, 32 রান হয়ে গেছে। তাহলে আর কত রান বাকি আছে? না, রান বাকি আছে, আমরা একটু মাইনাস করলে পেয়ে যাবো, তাই না? 250 রান আর বাকি আছে। এই 250 রান চাই আমার কত ওভারে? আর 40 ওভার বেঁচে আছে। গড়ে কত রান চাই বলেছে? প্রতি ওভার কত রান চাই? গড় মানে তো তাই, তাই না? প্রতি ওভার। তাহলে 250 রান দরকার, 40 ওভারে বানাতে হবে। তাহলে গড় কত চাই? গড় এটা ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো 424, 6.25, মানে অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট আছে একটা মিশ্র ধাতুতে জিঙ্ক আর কপার আছে এই অনুপাতে। মিশ্র ধাতু থেকে 28.8 কেজি জিঙ্ক পাওয়া যায়। আচ্ছা, অনুপাতে বলছে 9:11, আর জিঙ্কের পরিমাণ কত বলে দিয়েছে? 28:8। তার মানে এখানে 9 অনুপাত, এই 9 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে আমার কাছে? 28:8। তাহলে আমাকে মিশ্রণটি কত বার করতে বলেছে? তাহলে 9 অনুপাতের ভ্যালু যদি 28:8 হয়, 1 অনুপাতের ভ্যালু হবে 28:8/9। আর মিশ্রণটা টোটাল কত অনুপাত ছিল? 9 আর 11, মানে 20 অনুপাত। তাহলে ইন্টু 20 করে দিলে আমার কাছে বেরিয়ে যাবে মিশ্রণটা টোটাল কত ছিল। জাস্ট এটা কাটাকাটি করে নেবো। 3×9 = 27, 9×2 = 18, 32 × 2, 32 × 2 মানে 32.2, 32.2 × 20 মানে 64। অপশন বি। ক্লিয়ার নিশ্চয়ই? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো আছে একটা বাস প্রতি স্টপেজে দাঁড়িয়ে গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার। আচ্ছা, প্রতি স্টপেজে যখন দাঁড়ায় তখন তার গতিবেগ হয় 45 কিলোমিটার, আর যখন কোনো স্টপেজ না দেয় তখন তার গতিবেগ হয় 54 কিলোমিটার। তো এটা খুব কমন অঙ্ক। এই টাইপের অঙ্ক কি করতে হয়? এই গতিবেগের যে পার্থক্য, এখানে পার্থক্যটা কত হচ্ছে? 45 আর 54, মানে পার্থক্য হচ্ছে 9, ডিভাইডেড বাই, নিচে আমাকে সবসময় লিখতে হয় স্টপেজ না নিয়ে যে গতিবেগটা হয়। স্টপেজ না নিয়ে গতিবেগ মানে কত? 54। আর ইন্টু করে দিতে হয় কত? 60 মিনিটে করার জন্য, তাই না? তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার 10 10 মিনিট। তাহলে এটা মাথায় রাখবে, ওপরে গতিবেগের পার্থক্য, নিচে স্টপেজ না দিয়ে যে বেগ সেটা লিখবো। ক্লিয়ার না? জানা আছে নিশ্চয়ই টাইপটা। তো যাই হোক, এখানে এ বি সি অপশন দেওয়া নেই, তো 10 মিনিট অ্যান্সার হবে। মাথায় রাখবো। নেক্সট দেখি। নেক্সট দেখো আছে একটা নৌকার স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 1 ঘন্টায়
স্রোতের প্রতিকূলে 1.5 ঘন্টায়, তাহলে অনুকূলে যেতে 1 ঘন্টা টাইম লাগে, প্রতিকূলে ফিরে আসতে 1.5 ঘন্টা টাইম লাগে। স্রোতের বেগ আমার কাছে দেওয়া আছে, নৌকার বেগ আমার কাছে জানতে চেয়েছে। তাহলে অনুকূল বেগ সবসময় আমরা জানি কি হয় বলতো, অনুকূল হয় ভি প্লাস ইউ আর প্রতিকূল হয় ভি মাইনাস ইউ, তাই তো। এইবার অনুকূলে যেতে সময় লেগেছে 1 ঘন্টা, টাইমটা আমার কাছে দেওয়া আছে, টাইমের অনুপাতটা দেওয়া আছে। যখন অনুকূলে যাচ্ছে তখন সময় লাগে 1 ঘন্টা, আর যখন প্রতিকূলে ফিরে আসছে তখন সময় লাগে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মানে 1.5 লিখলাম ধরো, ঠিক আছে, এটা টাইমের অনুপাত। এবার টাইমের রেশিও যাই হয়, স্পিডের রেশিওটা হয় তার উল্টোটা আমরা জানি, এটা 1.5 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1, তাই তো, স্পিডটা হয়ে যাবে তার উল্টোটা। এবার দেখো ভি প্লাস ইউ তো অনুকূল বেগ লিখি আমরা, তাই না, আর ভি মাইনাস ইউ লিখি প্রতিকূল বেগ। এবার যদি আমরা এটা লিখি ভি প্লাস ইউ বাই ভি মাইনাস ইউ, মানে উপরে লিখলাম অনুকূল বেগ, নিচে লিখলাম প্রতিকূল বেগ, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি অনুকূল বেগটা কত, অনুকূল বেগটা দেখো আছে 1.5 আর প্রতিকূল আছে 1। জাস্ট এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি নিই, তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 3/2। তো ভি প্লাস ইউ, নিচে আছে ভি মাইনাস ইউ। এবার এটাকে যদি আমরা ডাইরেক্ট ভি বাই ইউ লিখি, কিভাবে আসে তোমাদেরকে আগেও বলেছি, জাস্ট ওপরের সঙ্গে 3টাকে যোগ করে দেবো মানে 5, আর নিচে 3-এর সাথে 2টাকে বিয়োগ করে দেবো মানে 1, তাই না, মনে আছে তো কিভাবে আসে, অনেকবার বলেছি। যাই হোক, এখানে দেখো এই ইউ মানে স্রোতের বেগ, এটা বলে দেওয়া আছে 3, তাহলে ইউ এর জায়গায় আমি লিখে দিলাম 3, আর ডান দিকে হয়ে গেল 5, তাহলে ভি কত হয়ে যাবে, 5×3 = 15, অপশন এ। ক্লিয়ার না ব্যাপারটা? চলো নেক্সট দেখি। 200 থেকে 600-র মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো 4, 5, 6 দ্বারা বিভাজ্য? তাহলে 4, 5, 6 দ্বারা বিভাজ্য হবে, মানে এদের প্রথমে এলসিএম নেবো, লসাগু নেবো। 4, 5, 6-এর এলসিএম, 4 আর 6-এর লসাগু হয় 12, 12 আর 5-এর লসাগু হয় 60, তাহলে 60 হয়ে যাবে 4, 5, 6-এর লসাগু। এবার আমাকে দেখতে হবে 200 থেকে 600-র মধ্যে কতগুলো এরকম সংখ্যা আছে যেগুলো 600 দ্বারা ভাগ করা যাবে, 60 দ্বারা ভাগ করা যাবে। তো যদি আমরা 60-এর 4 নম্বর গুণিতকটা দেখি, তাহলে সেটা হয় 240, 3 নম্বরটা হয়তো 180, 180 মানে এর মাঝখানে আসছে না, তাহলে 240 থেকে আমাকে ধরতে হবে, মানে এটা 4 নম্বর গুণিতক থেকে। আর 600 হয় 60-এর 10 নম্বর গুণিতক, তাই না। কিন্তু ব্যাপারটা হচ্ছে 200 থেকে 600-র মধ্যে বলেছে, তাহলে 600টাকে নিলে চলবে না, 200 থেকে 600-র মধ্যে বলেছে মানে 600 থেকে কম হতে হবে, তাহলে 10 নম্বর গুণিতক পর্যন্ত ধরলে হবে না, আমাকে ক নম্বর গুণিতক পর্যন্ত ধরতে হবে, 9 নম্বর গুণিতক পর্যন্ত ধরতে হবে। তাহলে 4 থেকে 9, 4 নম্বর গুণিতক থেকে 9 নম্বর গুণিতক, 4 থেকে 9 মানে কতগুলো সংখ্যা আছে, 9 - 4 + 1, তাই না, তার মানে 6টা সংখ্যা আছে, 4, 5, 6, 7, 8 আর 9, 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা আছে, তাই না। তাহলে এরকম কতগুলো সংখ্যা আছে যেগুলো 60 দ্বারা বিভাজ্য হবে, এরকম 6টা সংখ্যা আছে, তার মানে অপশন সি। ক্লিয়ার না? 60-এর 4 নম্বর গুণিতকটা 240, আর 9 নম্বর গুণিতক পর্যন্ত আমাকে নিতে হবে। তো 4 নম্বর গুণিতক, 5 নম্বর গুণিতক, 6 নম্বর গুণিতক, 7, 8, 9, এতগুলো আমরা পাবো। 10টা আমরা নিতে পারবো না, কারণ 10টা আসছে 600, আমাকে 600-র কম বলেছে, মানে 200 থেকে 600-র মধ্যে বলেছে, মধ্যে বললে এই 600টাকেও ধরা যায় না আর এদিকে 200টাকেও ধরা যায় না, এর মাঝখানে সংখ্যাগুলোকে ধরতে হবে, মানে 201 থেকে 599। ঠিক আছে, সেই কারণে 600টা নেওয়া গেল। চলো নেক্সট দেখি কি দেওয়া আছে। দেখো, কোনো একটা এলাকায় জনসংখ্যা 1 দশকে এত থেকে বেড়ে এত হয়েছে, তাহলে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কত? বাস, নর্মাল কোশ্চেন, যে এটা 1,75,000 থেকে বেড়ে 2,62,500 হয়েছে, তাহলে কত বেড়েছে, এটা জাস্ট নর্মাল মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব কত হচ্ছে। দেখো 500, 5 × 7 = 12, 8 × 8 = 16, এত এত বেড়েছে। বৃদ্ধির হার চাইছে, শতকরা বার করতে বলছে, মানে বাই অরিজিনাল ইন্টু 100, অরিজিনাল মানে আগে যেটা ছিল ইন্টু 100, দুটো জিরো, দুটো জিরো কেটে গেলে একটার সাথে একটা কাটবে, 25 দিয়ে কেটে দাও, 6, 7 × 150, 25, 2, 3 × 75, 5 × 125, 5, 7, 5, 35। ঠিক আছে, তাহলে আসছে মানে 50 আসছে, 50%। আচ্ছা, এটা আমাকে প্রতি বছর বার করতে বলেছে, এটা 1 দশকে বৃদ্ধি দেওয়া হচ্ছে, 1 দশক মানে কি 10 বছরে, তাহলে 10 বছরে 50%, তাহলে প্রতি বছর কত পার্সেন্ট করে, 5% করে। ঠিক আছে, অপশন এ। ক্লিয়ার? 50 থাকলে আবার কনফিউজ হয়ে যেতে তোমরা, 50 অপশন, কিন্তু এটা হবে না, 50 অপশন থাকলেও কিন্তু এটা দিও না।
কারণ এটা এক দশকে দেওয়া আছে, প্রতি বছর জানতে চাইছে, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। চলো নেক্সট দেখি। শ্যামল, শুভজিৎ, সুমি একটা কাজ 20, 30 আর 60 দিনে করে। বাস শ্যামল, শুভজিৎ আর সুমি, একজন 20 দিনে, একজন 30 দিনে, একজন 60 দিনে করে। তারা একসাথে কাজটি করলে কদিনে করবে? নর্মাল কোশ্চেন। 60 হয়ে যাবে এলসিএম, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 1, 3 2 5 একে 6, বাই 6 করে দেবো, 10 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, নিশ্চয়ই সবাই পেরেছে অঙ্কটা করতে, খুব সহজ একটা কোশ্চেন, টাইম এন্ড ওয়ার্ক থেকে। নেক্সট দেখি। প্রথম 8 জন ছাত্রছাত্রীর গড় প্রাপ্ত নম্বর 51, অন্য 9 জন ছাত্রছাত্রীর গড় প্রাপ্ত নম্বর 68, 17 জনের গড় প্রাপ্ত নম্বর কত? আচ্ছা, এটা কিন্তু অনেক রকম ভাবে করা যায়। তো যাই হোক, আমি একদম বেসিক নিয়মটাই বলে দিই, নর্মালি গুণ করে দাও। কত হয়ে যাবে? 8 একে 8, 5 8 40, 408। এটা 9 জনের গড় নাম্বার হচ্ছে 68, তাহলে মোট কত হবে? 8 9 72, 6 9 54 আর 7 61, তাহলে মোট 17 জনের নাম্বার হয়ে গেল আমার কাছে এইটা। 10 20 ডিভাইড বাই 17 করে দিলে গড় পেয়ে যাবো, তাই না? এটা হয়ে গেল মোট, ডিভাইড বাই 17 করে দিলে গড় পেয়ে যাবো। তাহলে কত হয়ে যাবে? এটা ভাগ 60, তাই না? কারণ 6 17 102, তাহলে 60 হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, দুটো অপশন আছে, তাহলে যাই হোক 60 হবে এটার অ্যান্সার, মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট দেখি। যদি এক্স ওয়াই এর 80% হয়, এক্স হচ্ছে মানে ইকুয়াল টু ওয়াই এর 80%, এটা বলেছে আমার কোশ্চেনে। তাহলে এখান থেকে আমরা যদি 2 4 আর 2 5 10 এক্স বাই ওয়াই লিখি, তাহলে সেটা চলে আসছে কত? 4/5। কি বার করতে বলেছে? ওয়াই, ওয়াই মানে কত? 5। এক্স এর কত পার্সেন্ট? এক্স এর কার রেসপেক্টে বলেছে? এক্স এর রেসপেক্টে, মানে যেটা রেসপেক্টে বলবে সেটা আসবে নিচে। কত পার্সেন্ট মানে ইন্টু 100, 4 25 100, তাহলে এটা হয়ে গেল 125, অপশন সি। ক্লিয়ার না? নেক্সট চাই। কত টাকা সরল সুদে, সুদে আসলে, সুদে আসলে বলছে 5 বছরে 520 টাকা, আর 7 বছরে 568 টাকা। তাহলে 520 আর 568 মানে কত টাকা বেড়েছে? 48 টাকা বেড়েছে। ক বছরে? 5 বছরে দেওয়া আছে, একটা 7 বছর, মানে 2 বছরে আমার 48 টাকা বেড়েছে। তার মানে এক বছরে কত টাকা করে বাড়ে? 24 টাকা করে আমি বলতে পারি, তাই না? তাহলে সরল সুদ প্রত্যেক বছর সেম বাড়ে আমরা জানি, তাহলে এক বছরে 24 টাকা করে বাড়ে। তাহলে 5 বছরে কত টাকা বেড়েছে? এটা 5 বছরে সুদে আসলে দেওয়া আছে 520 টাকা, সুদে আসলে মানে সুদ আর আসল আছে, তো এর মধ্যে সুদটা কত টাকা? আর সুদটা জানছি প্রত্যেক বছর হয় 24 টাকা করে, তাহলে 5 বছরে হবে 5 × 24 মানে 120 টাকা। তো সুদ আসল মিলে 520 টাকা হয়েছে, এর মধ্যে সুদ হচ্ছে 120 টাকা, তাহলে আসলটা কত? আসলটা হয়ে যাবে 520 ছিল সুদ আসল, এখান থেকে যদি আমরা সুদটাকে মাইনাস করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো আসলটা মানে 400 টাকা, অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। বলা আছে একটা জলের পাত্রের জল প্রতিদিন দ্বিগুণ হয়ে যায়, অর্ধেক, যদি পাত্রটি জলপূর্ণ হতে 12 দিন সময় লাগে, তাহলে অর্ধেক জলপূর্ণ হতে কতদিন সময় লাগবে? পূর্ণ হতে 12 দিন, তাহলে অর্ধেক হতে কতদিন লাগবে? প্রতিদিন দ্বিগুণ হয়ে বলেছে। দেখো, টোটালটা পূর্ণ হতে 12 দিন লেগেছিল, প্রতিদিন দ্বিগুণ হয় মানে 11 নম্বর দিনে ও নিশ্চয়ই হাফ ছিল, তবেই না 12 নম্বর দিনে সে ফুল হবে, দ্বিগুণ হতে হবে তো। তাহলে 11 নম্বর দিনে সে হাফ ছিল, তবেই না 12 নম্বর দিনে ফুল হয়ে যাবে, হাফের ডবল, তাই না? তাহলে বলছে অর্ধেক পূর্ণ হতে কতদিন সময় লাগে, তাহলে কতদিন সময় লাগবে? 11 দিনে সে হাফ ছিল, তাহলে 11 দিন হয়ে যাবে তোর। ক্লিয়ার না? নর্মাল একটা কোশ্চেন। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো, এই সংখ্যাটা 3 আর 11 উভয় দ্বারা বিভাজ্য হবে বলেছে। আচ্ছা, উভয় দ্বারা যদি বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য তো নিয়ম আমরা জানি যে যোগফলগুলো 3 দ্বারা, যোগফল হবে ডিজিট গুলোর, সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে যোগফলটা দেখো, 6 4 10 আর 7 17, 17 হচ্ছে। এবার এখানে করবো আমি অপশন টেস্ট, কিভাবে করছি দেখো। 17 আর আরো দুটো সংখ্যা যদি 6 আর 2 হয়, তাহলে 17 আর 8 কত যাচ্ছে? 25, তাই না? 25 তো 3 দ্বারা বিভাজ্য নয়, মানে এই অপশনটা হবে না। 17 আর 8 আর 2 হচ্ছে 10, 17 আর 10 27, 27 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, মানে এটা চান্স আছে, চেক করতে হবে। 6 আর 5 11, 17 আর 11 হচ্ছে কত? 28, 28ও 3 দ্বারা বিভাজ্য নয়, মানে এটা হবে না। নেক্সট 17, 8 আর 5 13, 17 আর 13 হচ্ছে 30, যেটা 3 দ্বারা বিভাজ্য, মানে এটা হতে পারে। তাহলে এই দুটো অপশন জাস্ট আমাকে এবার চেক করলেই অ্যান্সার আমি পেয়ে যাব। নেক্সট আছে কি আমার 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য মানে অল্টারনেট গুলো যোগ করবো না সেটা বিয়োগ করবো, তাই তো?
এবার যদি অল্টারনেট পজিশনগুলো আমরা যোগ করি, দেখো 4 আর 6 10, 10-এর পর আচ্ছা আমি প্রথমে এই অপশনটা চেক করছি, ধরো 8 আর 2, তাহলে এটা 8 আর 2 নিলাম, 10, 10 আর 2 12, তাহলে 12 আসছে। নেক্সট এটা কত আসবে, 8 আর সাথে 15, এটা মাইনাস, তাহলে -15 যদি করি, বিভাজ্য মানে 3 আসছে, 3 দ্বারা 11 দিয়ে বিভাজ্য নয়, তাই না? তার মানে এটা হলো না, তাহলে আমার কাছে অপশন ডি হয়ে যাবে উত্তর। এবার তুমি চাইলে চেক করে দেখে নিতে পারো। দেখো 8 আর 5 যদি এটা বসাই, এটা তাই ছিল 8 আর 5, তাহলে দেখো কত আসছে, এটা 10, 10 আর 5 15, তাহলে প্রথমটা আসবে 15, আর নিচে দেখো 7 আর 5, 7 আর 8 15, 15 আর 0, তাহলে -15 ইকুয়াল টু 0। তাহলে 0 বা 11 দ্বারা বিভাজ্য যদি সংখ্যা আসে, তাহলে সেগুলো 11 দ্বারা বিভাজ্য হয়, তাই না? তার মানে এই পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে যদি এই স্টার দুটোর জায়গায় 8 আর 5 থাকে। অপশন বি হয়ে যাবে উত্তর। ক্লিয়ার? নেক্সট দেখি, তিনটি বর্গাকার ক্ষেত্র দেওয়া আছে যাদের বাহুগুলো দেওয়া আছে 2, 3 আর 6, সেটা সমন্বয়ে একটা নতুন বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। এই নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, এটা বার করতে বলেছে। মানে তিনটে বর্গাকার ক্ষেত্র আছে, সেটাকে গলিয়ে, যেমন 3D ফিগারে জেনারেলি গলিয়ে একটা নতুন শেপ দেওয়া হয়, ঠিক সেই রকমই। তাহলে এই তিনটের ক্ষেত্রফল আমরা বার করবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার, তাহলে প্রথমটার ক্ষেত্রফল হবে 4, তারপরটা হবে বাহু স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9, তারপরটা হবে 36, তাহলে মোট ক্ষেত্রফল হয়ে যাচ্ছে কত, 46, সরি 49, তাই তো? মোট ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 49, তাহলে এই ক্ষেত্রফলটা এই নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান হবে। নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানি না, সেটাকে আমরা ধরে নিলাম a, তাহলে ক্ষেত্রফল কত হবে a স্কোয়ার, তাহলে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই তিনটের মিলিত ক্ষেত্রফলের সমান হবে। তাহলে a স্কোয়ার ভ্যালু যদি 49 হয়, a এর মান কত যাবে 7, মানে অপশন সি, নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 7। ক্লিয়ার? নেক্সট দেখো দেওয়া আছে 49 টু দি পাওয়ার 15। আচ্ছা এটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? একটা জিনিস বলে দিই, এটা মনে রাখো, a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, n যখন অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, ঠিক আছে, n যখন বিজোড় হবে, তখন এই ফরম্যাটে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, তাহলে সেটা অবশ্যই a মাইনাস b দ্বারা বিভাজ্য হবে। এটা মাথায় রাখো, দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে, এটা জাস্ট মাথায় রেখো, তাহলে হয়ে যাবে এই ধরনের কোশ্চেন। আচ্ছা n কি হতে হবে বললাম, বিজোড়, তাহলে n এখানে বিজোড় আছে 15, 1 টু দি পাওয়ার কিছু নেই মানে 1 টু দি পাওয়ার 15 লেখা যায় যেহেতু 1 আছে। তাহলে এই ধরনের সংখ্যা হলে সেগুলো a মাইনাস b দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে a কত 49 আর b কত 1, মানে সেটা 48 দ্বারা বিভাজ্য হবে। 48 তো অপশনে নেই, কিন্তু 8 আছে, দেখো 48 তো 8 দ্বারা বিভাজ্য, তাহলে 8ই হয়ে যাবে এখানে অ্যান্সার। এটাও 48 বিভাজ্য নেই। নেক্সট এবার বলেছে যে সময়ে 80,000 টাকা 92,610 টাকায় পরিণত হয় 10% রেটে, চক্রবৃদ্ধি সুদে সুদ অর্ধবার্ষিকীতে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে নর্মাল জিনিস 80,000 টাকা, মানে প্রিন্সিপাল হচ্ছে 80,000, আর অ্যামাউন্ট হয়ে গেছে 92,610। কি করতে হয়, যতটা কাটাকাটি যাবে করে নেবো, তারপর দেখতে হবে এটা কি ফরম্যাট আছে। দেখো এটা 8,000, এটা 9,261, এটা কিউব ফরম্যাট আছে, এটা 20 কিউব, এটা হচ্ছে 21। তো যদি কিউব ফরম্যাটে থাকে, তাহলে তিনবার রেটটা পেয়েছে। বার্ষিক হলে 3 বছর হতো, কিন্তু এখানে অর্ধবার্ষিক বলেছে, তাহলে 3-এর অর্ধেক কত 1.5, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? বার্ষিক হলে এটা 3 বছর হতো, কিন্তু এটা অর্ধবার্ষিক বলেছে, যেহেতু কিউব ফরম্যাটে আসছে, তাহলে 3 বছর হওয়া দরকার ছিল, কিন্তু অর্ধবার্ষিক বলেছে, সেই জন্য হয়ে যাবে 1.5 বছর। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, বলা আছে দুজন লোক একসাথে একটা নির্দিষ্ট দূরত্ব হাঁটতে শুরু করে। একজন 4 কিমি বেগে আর একজন 3 কিমি বেগে। প্রথমটি পরেরটির আধা ঘন্টা আগে আসে, তাহলে দূরত্ব খুঁজুন। আচ্ছা দেখো, সবথেকে বড় ব্যাপার একটা নির্দিষ্ট দূরত্ব বলেছে এখানে কোশ্চেনে, আর এখানে গতিবেগ দুজনকে দেওয়া আছে। তাহলে আমি গতিবেগের অনুপাত যদি এখানে ধরো 4 আর 3 দেওয়া আছে, তাহলে সময়ের অনুপাত কী হবে, ডিস্টেন্স তো এখানে একই, তাই না, কনস্ট্যান্ট, তাহলে গতিবেগ আর সময় ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তাহলে এটা 3, 4 হয়ে যাবে। এবার টাইম দেখছি, প্রথম জনের 3 আর দ্বিতীয় জনের 4, মানে প্রথম জোর অনুপাতে দেখছি 1 অনুপাত কম লাগে, 1 রেশিও কম লাগে, কিন্তু কোশ্চেনে কী বলছে যে আধা ঘন্টা আগে আসে, তার মানে এই 1 অনুপাতের ভ্যালুই আছে হাফ ঘন্টা, হাফ অ্যান আওয়ার, ঠিক আছে। তাহলে আমাকে দূরত্ব বার করতে বলেছে, তাহলে এবার যে কোনো একটা ভ্যালু বের করে নাও, 1 অনুপাতের ভ্যালু হাফ আওয়ার,
তা 3 অনুপাতের ভ্যালু বের করো না বা 4 অনুপাতের ভ্যালু বের করো, যেটা বের করো। আমি 4টাই বের করি, 4টা ইজি। 1 অনুপাতের ভ্যালু যদি হাফ হয়, 4 অনুপাতের ভ্যালু হবে কত? 4 ইন্টু হাফ মানে 2 ঘন্টা। তার মানে এই দ্বিতীয় ব্যক্তিটার টাইম লাগে কত? 2 ঘন্টা। আর দ্বিতীয় ব্যক্তির স্পিড কত ছিল? 3। তাহলে ডিস্টেন্স কত হবে? না, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তার মানে হয়ে গেল 6 কিলোমিটার। অপশন বি। ক্লিয়ার? নেক্সট দেখি। নেক্সট দেখো, একজন ব্যক্তি একটি স্টেশন এ থেকে বি স্টেশন পর্যন্ত, এ স্টেশন থেকে বি স্টেশন পর্যন্ত 36 কিলোমিটার পার ঘন্টা অভিন্ন গতিতে যাত্রা করে এবং 45 কিলোমিটার অভিন্ন গতিতে এতে ফিরে আসে। পুরো যাত্রার গড় গতিবেগ কত? তাহলে একটা জায়গা থেকে যাচ্ছে, আবার সেই জায়গাতে ফিরে আসছে। এই ক্ষেত্রে গড় গতিবেগের ফর্মুলাটা কী বলেছিলাম? 2xy বাই এক্স প্লাস ওয়াই। তো জাস্ট ফর্মুলাটা পুট করে দাও। 2x মানে একটা 36, একটা 45, আর এক্স প্লাস ওয়াই মানে 36 প্লাস 45 মানে হয়ে গেলো তো 81। কাটাকাটি করে দাও, 9 দিয়ে 4 9 36, 9 9 81, 5 9 45, 20 2 40 হয়ে যাবে। অ্যান্সার অপশান সি। ক্লিয়ার না? গড় গতির ফর্মুলা এটা, আশা করছি মনে আছে। হ্যাঁ, কন্ডিশনটা মনে রাখবে যে একটা জায়গা থেকে যাচ্ছে, আবার সেই জায়গায় ফিরে আসছে, মানে ডিস্টেন্সটা অবশ্যই যেন একই থাকে। নেক্সট দেওয়া হচ্ছে দুটি পাইপ একটা 15 ঘন্টা একটা 20 ঘন্টার মধ্যে ট্যাঙ্ক পূর্ণ করে, আর তৃতীয় একটা পাইপ 30 ঘন্টার মধ্যে খালি করতে পারে। তিনটে একসাথে খুলে দিলে কতক্ষণ সময় লাগবে পূর্ণ হতে? নর্মাল কোশ্চেন একদম, যে একটা পাইপ আছে যে 15 ঘন্টার মধ্যে পূর্ণ করছে, আর একটা পাইপ আছে যে 20 ঘন্টার মধ্যে পূর্ণ করছে, আর একটা পাইপ আছে যে খালি করে মাইনাস করে কত ঘন্টার মধ্যে? 30 ঘন্টার মধ্যে। এলসিএম নিয়ে নেবো কত? 60। এটা হয়ে গেলো 4, এটা হয়ে গেলো 3, এটা হয়ে গেলো 2। তিনটে যদি একসাথে চলে তাহলে এই দুটো তো প্লাস, কিন্তু এটা হচ্ছে মাইনাস, তাহলে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। তিনটে একসাথে চললে 5 ইউনিট করে ঘুরছে, তাহলে কতক্ষণ টাইম লাগবে? 60/5 মানে 12 ঘন্টা। অপশান সি। ক্লিয়ার? নেক্সট দেখো, বলা আছে একটা ব্যক্তি 250টি চেয়ার বিক্রি করেছেন এবং 50টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করে। তাহলে লাভ বা প্রফিট সমান আমরা কী জানি? সিপি মাইনাস এসপি। এই লাভটা কী বলেছে? না 50টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান। 50টি চেয়ারের বিক্রয় মূল্য, তাহলে লাভের জায়গায় লিখলাম 50টি চেয়ারের বিক্রয় মূল্য 50 এসপি। আর কটা চেয়ার সে বিক্রি করেছে? 250টি। তাহলে 250টি যদি বিক্রি করে, 250টা কিনেও ছিল, তাহলে 250টা চেয়ারের ক্রয় মূল্য 250 সিপি, আর 250 চেয়ারের বিক্রয় মূল্য 250 এসপি। ঠিক আছে, এবার জাস্ট এসপিটাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে 300 এসপি হয়ে যাবে, তাই না? আর ডান দিকে হয়ে গেলো 250 সিপি। এসপি বাই সিপি যদি আমি বের করে নিই তাহলে ডান দিকে 250 আছে, এটা 300টা নিচে চলে আসবে। কাটাকাটি করে 5 5 25, 5 6 30, এসপি বাই সিপির ভ্যালু হয়ে গেলো 5/6। এবার তার লাভের শতাংশ কত বার করতে বলেছে, তাহলে এটা কাটতে হবে। ঠিক আছে, দেখো কী বলা আছে? একজন ব্যক্তি 250টি চেয়ার বিক্রি করেছেন এবং 50টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছেন। তাহলে লাভের শতাংশ কত? তাহলে লাভ বা প্রফিট সমান আমরা কী জানি বলো? এসপি মাইনাস সিপি। এই প্রফিটটা বলেছে 50টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান। প্রফিটটা বলেছে 50টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান, তাহলে প্রফিটের জায়গায় আমি 50টি চেয়ারের বিক্রয় মূল্য মানে 50 এসপি লিখব। এবার সে 250টি চেয়ার বিক্রি করেছে, তাই না? তাহলে 250টি চেয়ারের বিক্রয় মূল্য কত? 250 এসপি। তাহলে এসপির জায়গায় আমি 250 এসপি লিখলাম, যেহেতু 250টি চেয়ার বিক্রি করেছে। ক্রয় মূল্য কত? 250টাই কিনেছিল, সেই জন্য 250টা বিক্রি করেছে, তাই না? তাহলে 250 সিপি হয়ে গেল ক্রয় মূল্য। এবার জাস্ট আমি যদি এসপি আর সিপি দুটোকে এক সাইডে করে নিই তাহলে 250 সিপি সমান আমার কাছে চলে এলো 200 এসপি। তাহলে সিপি এসপিটাকে নিচে নিয়ে চলে এলাম, = 200, 250টা চলে যাবে নিচে। এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে 4/5 হয়ে গেল, তাই না? এবার আমাকে জানতে চাইছে লাভের শতাংশ কত। লাভের শতাংশ, ক্রয় মূল্য দেখছি 4 আর বিক্রয় মূল্য দেখছি 5, তাহলে লাভ কত? লাভ হচ্ছে 1, তাই না? ক্রয় মূল্য 4, বিক্রয় মূল্য 5, লাভ 1। নিচে কে আসে? সবসময় ক্রয় মূল্য ইন্টু 100, 4 25 সঙ্গে 100, 25% হয়ে গেল। অ্যান্সার অপশান বি। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো, 36টি কমলা লেবু বিক্রি করার পর একজন বিক্রেতার 4টি কমলা লেবুর বিক্রয় মূল্যের ক্ষতি হয়, তার ক্ষতি শতকরা হিসাব কত? দেখো এখানে ক্ষতি দিয়েছে, আগের অঙ্কটা লাভ দিয়েছিল, এটা ক্ষতি। অঙ্কর টাইপটা সেম। তাহলে ক্ষতি বা লস সমান আমরা কী জানি? সিপি মাইনাস এসপি, তাই না? তাহলে লসটা কী বলেছে এখানে? 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য, তাহলে 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য 4 এসপি, তাই না? আচ্ছা, এখানে 36টি কমলা লেবু বিক্রি করেছে লোকটা, তাহলে 36টা কিনেছিল, 36টা বিক্রি করেছে, তাহলে 36 সিপি
মাইনাস 36 এসপি। এবার এসপিগুলোকে একসাথে এক সাইডে নিয়ে চলে এলাম, 40 এসপি হয়ে যাবে, আর ডান দিকে হলো 36 সিপি। এবার বাঁদিকে এসপি আছে, সিপিটাকে বাঁদিকে নিয়ে চলে এলাম, ডান দিকে 36 ছিল, 40টাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। এবার এটা জাস্ট একটু কাটাকুটি করে নিই, 4 9 36, 4 10 40, তাহলে 9/10 হয়ে গেল সিপি বাই এসপি। এবার কোশ্চেন করছে শতকরা, ক্ষতির শতকরা হিসাব কত। তাহলে ক্ষতি দেখো ক টাকা হয়েছে, ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 9 টাকা, তাহলে ক্ষতি ক টাকা, 1 টাকা। নিচে সবসময় কী আসে বললাম, ক্রয় মূল্য মানে 10 × 100, তার মানে অ্যান্সার হয়ে গেলো 10%, অপশান এ। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো, একটা খরগোশ যতক্ষণে 5 লাফ দেয়, কুকুর ততক্ষণে 4 লাফ দেয়। আচ্ছা, এইটাও খুব কমন একটা কোশ্চেন। তাহলে যতক্ষণে 5 লাফ দেয়, যতক্ষণে মানে কি টাইম, তাই না? এটা মাথায় রাখবে, অঙ্কটা ভালো করে একবার বুঝে নাও, টাইম। আচ্ছা, কুকুর ততক্ষণেই 4 লাফ দেয়, মানে প্রথম লাইনটা থেকে আমি বুঝতে পারছি যে খরগোশের 5 লাফ দেওয়ার সময় আর কুকুরের 4 লাফ দেবার যে সময় যতটা লাগে, সে সময়টা কি একই, এটা বোঝাচ্ছে। নেক্সট যে লাইনটা ছিল, সেই লাইনটা দেখো, কুকুরের 3 লাফ খরগোশের 4 লাফের সমান, মানে কুকুর 3 লাফে যতটা যায়, খরগোশ 4 লাফে ততটা যায়। তাহলে এই ক্ষেত্রে কী বোঝাচ্ছে, যে ডিস্টেন্স, মানে কুকুরের 3 লাফ আর খরগোশের 4 লাফ সমান, এটা বোঝাচ্ছে কি দূরত্ব, তাই না? এটা যেন মাথায় থাকে। সেকেন্ড লাইনটা বোঝাচ্ছে দূরত্ব সমান, আর ফার্স্ট লাইনটা বোঝাচ্ছে সময় সমান। এইটুকু যেন পড়ে তোমরা বুঝতে পারো, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। এবার দেখো অঙ্কটা কীভাবে সলভ করবো। ধরো কুকুর এক লাফে যায় এক্স করে, এক্সই ধরছি, ঠিক আছে, নাহলে ডি ধরছি না। কুকুর 1 লাফে যায় ডি, খরগোশ, আর খরগোশ 1 লাফে যায় আর, ঠিক আছে। তাহলে কুকুর 3 লাফে কত যাবে, 3D, আর খরগোশ 4 লাফে কত যাবে, 4R, তাই না? 4R দূরত্ব যাবে, আর এই দূরত্বটাই কী বলা আছে কোশ্চেনে, সমান বলা আছে। তাহলে আমি লিখতে পারি 3D = 4R। এখান থেকে যদি আমি D/R বার করি, তাহলে দেখো চলে আসছে 4/3, মানে কুকুর একবারে 4 করে লাফায়, 4 মিটার 4 কিলোমিটার যাই ধরো 4 ইউনিট করে লাফায়, আর খরগোশ একবারে 3 ইউনিট করে লাফায়। ক্লিয়ার? তাহলে এই লাইনটা থেকে আমরা জাস্ট এই রেশিওতে চলে এলাম। নেক্সট ফার্স্ট লাইনটা এবার আমরা দেখব যে খরগোশের কি বলেছে, যতক্ষণে, মানে টাইমটা কি, যতক্ষণে 5 লাফ দেয়, কুকুর ততক্ষণে 4 লাফ দেয়। তাহলে এক্ষেত্রে বলো 5 লাফ দেয়, খরগোশ 5 লাফ দিচ্ছে, খরগোশ 5 লাফে কতটা দূরত্ব যাবে, না খরগোশ এক লাফে কত যায়, 3 করে, তাহলে 5 লাফে যাবে 5 × 3 মানে 15 দূরত্ব যাবে। আর কুকুর ততক্ষণে 4 লাফ দেয়, কুকুর 4 লাফে কতটা যাবে, না কুকুর একবারে যায় 4 করে, 4 লাফে যাবে 4 × 4 16, এতটা দূরত্ব যাবে। তাহলে আমি বলতে পারি কুকুর যাবে 16 দূরত্ব, আর খরগোশ যাবে 15 দূরত্ব, তাই না? এটা আমি কি লিখলাম, দূরত্ব লিখলাম, এটা মাথায় রাখো, এটা লিখলাম কি দূরত্ব। এবার এখানে কি সময়টা দেখো একই, তাই না? প্রথম লাইনটাতে সময়টা তো একই ছিল। তাহলে তোমাদের দেখো এটা মনে আছে, যখন সময় একই থাকে, যখন সময় কনস্ট্যান্ট থাকে বা একই থাকে, তখন দূরত্ব আর স্পিড মানে বেগ, এই দুটো কী হয়ে যায়, সমানুপাত হয়ে যায়, তাই না? মানে এটা দূরত্বের অনুপাত, এটাই আবার কার অনুপাত হয়ে যাবে, এটাই হয়ে যাবে বেগের অনুপাত, এটাই হয়ে যাবে বেগের অনুপাত। তাহলে বেগের অনুপাতেও কত চলে আসবে, বেগের অনুপাতেও চলে আসবে 16:15, মানে এখানে হয়ে গেল অপশান বি, 16:15। মাথায় রাখো কিন্তু কোশ্চেনটা কীভাবে করলাম, এটাও মাথায় রাখো, ঠিক আছে? আমি এটা বেশ ভালো করে একবার বুঝিয়ে দিলাম, ভুল করবে না নেক্সট থেকে। নেক্সট দেখি, 110 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার বেগে 132 মিটার একটা সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে দেখো এখানে ট্রেনটা একটা সেতুকে অতিক্রম করছে, মানে ডিস্টেন্স কী হবে, ট্রেনের দূরত্ব প্লাস সেতুর দূরত্ব, তাই না? তাহলে এটা হয়ে গেল 242 ইউনিট, মাথায় রাখবে অবশ্যই, মিটার। বেগ কী দেওয়া আছে, 72 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এখানে আছে কিলোমিটার, এখানে আছে মিটার, তাহলে এটাকে আবার মিটার পার সেকেন্ডে করে নিই, 72/5=18, তাহলে 4×72, তাহলে 20 মিটার পার সেকেন্ড। এখানে দেখো মিটার হয়ে গেলো, এখানেও মিটার হয়ে গেলো। এবার ঠিক আছে, আমাকে জানতে চাইছে সময় মানে কি, টাইম = ডিস্টেন্স বাই স্পিড, তাই না? ডিস্টেন্স = স্পিড ইন্টু টাইম হয় আমরা জানি। তাহলে টাইম = হয়ে গেলো ডিস্টেন্স বাই স্পিড, মানে ডিস্টেন্স হচ্ছে 242, স্পিড হচ্ছে 20, 2 দিয়ে কেটে দাও, 2 × 2 2 2 4 2 × 2 মানে 12.1, এত সেকেন্ড হয়ে যাবে টাইম, অপশান বি। ক্লিয়ার না? চলো নেক্সট দেখি। দেখো এটা হচ্ছে ফার্স্ট মক টেস্টের লাস্ট কোশ্চেন, ঠিক আছে?
তো এটা একবার দেখে নেব। 10 বছর পর এ এর বয়স 10 বছর আগে বি এর বয়স যা ছিল তার দ্বিগুণ। এ এর বর্তমান বয়স বি এর বর্তমান বয়সের থেকে 9 বছর বেশি হলে বি এর বর্তমান বয়স কত? দেখো এটাকে তো এক্স ধরে করা যায় একটা, বাট এটা অপশান টেস্ট আমার মনে হয় সব থেকে ভালো হয়। কীরকম দেখো, বি এর বর্তমান বয়স বার করতে বলেছে, তার মানে এগুলো সব বি এর বয়স দেওয়া আছে। আর এ এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি বলেছে, তাহলে এগুলো সব কিন্তু বি এর বয়স দেওয়া আছে, এটা যেন তোমার মাথায় থাকে। তাহলে এ এর বয়স কত হবে বলো? এটা যদি 29 হয়, এর 9 বছর বেশি মানে 38, এটা হবে 28, এটা হবে 58, এটা হবে 48, তাই না? এইবার এই লাইনটাকে স্যাটিসফাই করছে কোন অপশানটা সেটা আমরা দেখে নেব। কী বলেছে লাইনটা? 10 বছর আগে এর বয়স 10 বছর আগে এর বয়স কত হবে বলো? 28। 10 বছর আগে বিয়ের বয়স যা ছিল তার দ্বিগুণ। 10 বছর আগে বিয়ের বয়স কত ছিল? 19, তার দ্বিগুণ হচ্ছে না, মানে অপশান কেটে গেল। এটা দেখো 10 বছর আগে এর বয়স কত? 18। 10 বছর আগে বিয়ের বয়স কত? 9, দেখো দ্বিগুণ হয়ে যাচ্ছে, অ্যান্সার পেয়ে গেলাম। আর কিচ্ছু দেখার দরকার নেই, বাকিগুলো চেক করে নিতে পারো। 10 বছর আগে এর বয়স কত হবে? 48, আর বিয়ের বয়স কত? 39, দেখো দ্বিগুণ হচ্ছে না। এটা হয়ে যাবে কত? 38, আর এটা হয়ে যাবে 29, দেখো দ্বিগুণ হচ্ছে না, একটাতেই দ্বিগুণ হয়েছে, তাই না? একটাতেই তো হবে, অ্যান্সার তো একটাই হবে। চলো, ক্লিয়ার? তো আজ এটুকুই থাক, নেক্সট ক্লাসে আবার পরের মক টেস্টের কোশ্চেনগুলো আমরা আলোচনা করে নেব।